অনার আদিবের রিডিং রুমে ফ্লোরে বিছানো মাদুরের গল্প আসর জমেছে। এই ঘরের খাটটা ছোট হয় মাদুর বিছিয়ে নিয়েছে আনিকা। তার বাপের বাড়ির লোকজন আহনাফ আর আভিক, মামি, খালারা সবাই এসেছেন। বয়োজ্যেষ্ঠ মমতা বেগমও এসে মোড়া নিয়ে বসলেন সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। বাচ্চাদের চেঁচামেচি, মহিলাদের গল্প স্বল্পতে পুরো রুম জুড়ে কলতান। সুজনা মাদুরের এক কোণায় বসে অনার আদিদের হাতে মেহেদি রাঙাচ্ছে। তার হাতে মেহেদি পরার জন্য আরও অনেকে মুখিয়ে আছে। অনাকে শেষ করা মাত্রই আদিবকে হাতে মেহেদি দেওয়া শুরু করেছে সে। একবার ঘড়ি দেখছে, আরেকবার মেহেদি দিচ্ছে। হাত ব্যথা করছে তার, এখনও অনেকই বাকি। অনা মেহেদিতে ফু দিচ্ছে। আদিব পিট পিট করে মেহেদির দিকে তাকিয়ে আছে। তার শর্ত হলো তাকে দু হাতে দুপাশে মেহেদি দিতে হবে। একটা টাইগার এঁকে দিতে হবে, পাশে তার নাম লিখতে হবে। দুটা পাশাপাশি বসালেই হবে আদিব টাইগার। ভাবতেই সে খিলখিল করে হাসল। সুজনা মহা বিপদে আছে। এদিকে তার হাত আর মাত্র 20 মিনিট সময় আছে। ঠিক 9টায় সাইফ আসবে। সে আসার সময় তার বাইকে চড়ে চলে এসেছিল। এখন যদি সাইফ ভাই চলে আসে আর তার মধ্যেই ওদের মেহেদি দিয়ে শেষ করতে না পারে, তখন তো হুলস্থুলি কাণ্ড লেগে যাবে। বাচ্চাগুলো সাথে মিষ্টি হেসে টুকটাক কথা বলতে বলতে সুজনা দ্রুত হাত চালালো। বড় বড় ফুল এঁকে ছোট ছোট হাতগুলো কোনো মতে প্রলেপ দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আনিকা এলো। বলল, সুজনা, সময় তো হয়ে এলো, আর 1 ঘন্টা মতো কি থাকা যাবে না? সুজনা ঘড়ির দিকে তাকিয়ে বলল, না না, নিচে কি কেউ এসেছে? আমি তো কিছু জানি না। আপনি ওনাকে বাড়িতে আসতে বলেননি? না, উনি আসবেন না। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখি। আরও দুটো বাচ্চা হাত বাড়িয়ে বলল, মেহেদি দাও। আবিদ বলল, সুজন ডাকো। সুজন, মেহেদি দাও। সুজনা হতাশ হলো, আবারও মেহেদি দিতে শুরু করলো। মমতাজ বেগম আনিকাকে জিজ্ঞেস করল, কি হয়েছে নাতবু? সুজনা যাওয়ার সময় হয়ে এসেছে, তাই উনি চলে যেতে চাচ্ছেন। দাদু? এমা কেন? খেয়ে দিয়ে ধীরে সুস্থে যাবে। তুমি কোথায় থাকো মেয়ে? সুজনা উত্তর করল, সরিষা বাড়ি। আচ্ছা, এত দূর তো না, সমস্যা নেই। আর কিছুক্ষণ বসো, তোমাকে পৌঁছে দেওয়ার মানুষের অভাব হবে না। সুজনা মাথা নাড়ালো। ধীরে ধীরে রুমটা ফাঁকা হয়ে এলো। সুজনা মাথা ব্যথা কমলো। অভিক এলো তখন। আনিকাকে বলল, আপু ডেকেছ? আনিকা বলল, হ্যাঁ রে, শোন না, বাইরে নাকি একজন আসবে। সাইফ নাম বলল। উনি আসলে বাড়িতে নিয়ে আসবি। সুজনার টিচার নাকি? অভিক এগিয়ে এসে সুজনার মেহেদি পরানোর দিকে তাকালো। বলল, এত তাড়া কিসের? আনিকা ঠোঁট উল্টালো। ওনার মা চিন্তা করবেন তাই হয়তো। সুজনা মাথা নামিয়ে মেহেদি পরিয়ে যাচ্ছে। হাতের তালু মেলতে পোহাতে হবে। মুখ থাকলো বোবা প্রাণীদের এই এক জ্বালা। নাও বলতে পারে না, আবার হ্যাঁ বলতে নিস্তার নেই। আভিক মাদুরে এসে বসল। কোলে আনিকাকে টেনে নিয়ে বলল, আপনি আর যেতে পারবেন না সুজনা। সুজনা চোখ তুলে সাথে সাথে নামিয়ে ফেলে বলল, না, আমি ওরকম কথা বলে আসিনি। কথা নড়চড় হলে আম্মা রাতে আর বেরোতে দেবে না। আভিক না শোনার মতো করে বলল, মানে আর আসতে দেবে না? আপনি আরও আসতে চান? সুজনা ভুরু কুচকাতে গিয়েও কুচকালো না। মাথা তুলে একবার তাকালো, আবারও নিচে নামিয়ে বলল, যদি আসতে হয় তখন? কথা নড়চড় হলে আমারও ভালো লাগে না। আমি তো জাস্ট কেক কাটার পর চলে যাব ভেবে এসেছি। আবিদ দুহাতের তালু আভিককে দেখিয়ে অভিযোগ মিশিয়ে বলল, অবি সুজান থাইগার লিখে দিছে। আবি থাইগার? আভিক সেটা দেখে হেসে উঠল আচমকা। সুজনা বোকা চোখে তাকালো। আভিক ঠোঁট কামড়ে হাসি থামিয়ে বলল, এটা তো গরু, টাইগার না। টিচার এভাবে আপনাকে বোকা বানালো? আপনি না জিনিয়াস? আবিদ ঠোঁট উল্টে তাকালো, যেন এক্ষুনি কেঁদে দিবে।
সুজনা আবিকের দিকে আহত চোখে তাকালো। আবিক হাসি চেপে বলল, আপনি এখনও টাইগার আঁকতে জানেন না? সুজনা দুপাশে মাথা নাড়ালো, বলল, আপনার টিচার আপনাকে একটা টাইগার আঁকাও শেখায়নি? সুজনা এবার মাথা না তুলে ভুরু কুঁচকালো। অনা বলল, সুজন, আবিককে মেহেদি দাও। সুজন চমকে তাকালো। আবিক উঠতে গিয়েও উঠল না। সুজনা পাণ্ডুর মুখে তাকালো। হাতে মেলতেই দেখা গেল হাতের তালু লাল হয়ে গিয়েছে। আবিক তা দেখেই উঠে পড়ে বলল, যাক, আরেকবার তাহলে আসতেই হচ্ছে। সুজনা বিড়বিড় করলো, কচু। টেবিলে হরেক রকমের রান্না, মেজবানির রান্না ছাড়াও হয়তো ঘনিষ্ঠ কুটুমদের জন্য আলাদা করে আয়োজন করা হয়েছে। সুজনা খাওয়ার ডাক পড়ল। ড্রয়িং রুমে ইতিমধ্যে বাড়ির পুরুষদের আসর জমেছে। বেড়াতে আসা আত্মীয় আর আহনাব আর আবিকের বন্ধুবান্ধব ছাড়াও ব্যবসায়িক পরিচিত খাতিরে পরিচিত মানুষজন আছেন। কত ধরনের কথাবার্তা, হাসি তামাশা হচ্ছে সেখানে। ওদিকে কোনো মেয়েলোক আর যায়নি। বাড়ির উঠোনে বাবুর্চি রান্নার আয়োজন আর খাবার দাবার চলছে। আত্মীয়দের খাবার দাবারের আয়োজন ছাদে করা হয়েছে। ওখানে টেবিল চেয়ার বসানো হয়েছে। সুজনার সাথে অভিকের ছোট খালার মেয়ে তরি আর খড়ির সাথে বেশ ভাবসাব হয়ে উঠছে। তার মধ্যেই তরি সবে অ্যাডমিশন টেস্ট দিয়েছে। চবিতে পড়া তার স্বপ্ন। সুজনা আশ্বাস দিল, ভাগ্য থাকলে অবশ্যই সে সুযোগ পাবে। সুজনা আশ্বাসে বেশ খুশি হলো সে। খড়ি সবেমাত্র ক্লাস 9-এ উঠেছেন। সুজনাকে পেয়ে দুজনে কথা যেন থামেই না। ওরা তিনজন আর কয়েকজন মুরব্বি বসলো। মুরব্বি বলতে মমতা বেগম আর ওনার ভাই ভাবি, আহনাবের মায়ের মামা মামিরা, কারণ ওনারা রাতে চলে যাবেন। এদিকে সুজনা একা মুরব্বিদের সাথে খেতে বসতে চাচ্ছেন না, তাই তরি আর খড়ি বসেছে সুজনার সাথে। মমতাজ বেগম পাশে বসে জায়গা হলো সুজনার। তরি আর খড়ি তার বাম পাশে বসেছেন। মমতা বেগম গরুর মাংস খায় না, তাই সবগুলো সুজনার পাতে তুলে দিয়ে পুরো প্লেট ভরিয়ে ফেলল। বলল, বোন তুমি খাও। আমাকে শুধু শুধু এগুলো দিল। সুজনা ঢোক গিলল। সে তরি আর খড়ি প্লেটে চালান করে দিল সেগুলো। মমতাজ বেগম হাসলো, বললেন, কেমন মেয়ে? সুজনা মিষ্টি করে হাসলো, বলল, আমি এত খেতে পারবো না দাদু। বেশ কিছুক্ষণ পর আনিকা, সালমা বেগম আর আঞ্জুমানা বেগম এলেন। এসে মমতা বেগম আর বাকিদের কাছ থেকে রান্নার ব্যাপারে জানতে চাইলেন। সবাই ভারী প্রশংসা করল। আনিকা সুজনাকে বলল, সুজনা, বেশি করে খান। তখনই আঞ্জুমানা বেগম ওর দিকে চোখ পড়ল। এমা, সুজনা বসে গেছো? অনাদি যে সুজনার সাথে খাবে বলল। সুজনা আহত চোখে আনিকার দিকে তাকালো, বলল, এমা আমাকে আগে বলেননি কেন? এখন ডেকে দিন তাহলে। কিন্তু ওদের হাতে তো মেহেদি। আচ্ছা, আমি না হয় খাইয়ে দেব। আনিকা খুশি হলো। ওরা খেয়েছে? আচ্ছা, আমি গিয়ে বলি দেখি আসে কিনা। আপনি খান। আনিকা যেতে না চাইতে দলবল সহ এলো অনা আর আবিদ। পেছনে পেছনে অভিক তার বন্ধু বান্ধবও। সালমা বেগম মমতাজ বেগমকে বলেন, মা, ওই তো আপনার নাতি আসছে। বেশি দূর যায়নি বললাম না। ডাকো ডাকো, আমার ভাইকে ডাকো। সুজনা খাওয়া শেষ। সে অনার আদির জন্য প্লেটে ভাত নিচ্ছে। অভিক পিছনে এসে দাঁড়ালো। মমতা বেগম গালের ডান পাশে কানের কাছে গিয়ে বলল, খাওয়া চলছে? মমতাজ বেগম কোনা চোখ তুলে নাতিকে দেখে একগাল হাসল। বাম হাতটা পেছনে উঁচিয়ে গাল ছুঁয়ে হাত বুলিয়ে বলল, আরে দাদুভাই, কতগুলো বছর পর তোকে পেয়েছি। তুমি কই একটু বেড়ে তেড়ে দাদুকে খাওয়াবে তা না, গা ঢাকা দিয়ে আছো। আবিক মৃদু হেসে বলল, এখন তো এসেছি, বেড়ে দিই। না না, আমার তো খাওয়া শেষ তো। আবিক কথা শুনল না। ডাল
মাংসের বাটি নিয়ে সবাইকে এটা ওটা দিতে দিতে সুজনার দিকে নজর গেল। সে উঠে যাচ্ছে, প্লেট এখনো ভর্তি। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আপনি? সুজনা চমকে তাকালো। আমি? ইয়েস, ওদের খাইয়ে দেব। আবিক অনার আদিবকে দেখে বলল, ঠোঁট গোল করে বলে, ও। সুজনার দিকে একটা চেয়ার বাড়িয়ে দিল সে। সুজনা চেয়ারে অন্য চেয়ারে পানির গ্লাস রেখে অনার আদিবকে বলল, মেহেদি কতটুকু শুকিয়েছে আপনাদের? দুজনে হাসি মুখে চাইল। বলল, সুজনা মেহেদি সুন্দর। সুজনা মিষ্টি হেসে লোকমা তুলে দিল। আঞ্জুমানা বেগম তা দেখে হাসলেন। মেয়েটাকে আজ কেউ যেতে দেবে না মনে হয়। অনার আদি এক দৌড়ে ওদিকে গেল, আবার ছুটে এসে এক লোকমা খেয়ে আবার কোথাও যেন দৌড়ে আবার ছুটে এলো। সুজনা ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে আর ভাই বাবার সাথে এরকম করতো। ওদের দুজনকে খাওয়াতে খাওয়াতে সুজনার সামনে এসে চেয়ার পেতে বসলো একজন। বলল, সুজনা কেমন আছো? সুজনা আচমকা চমকে উঠল, ভাবুক দৃষ্টিতে তাকালো। যুবক মিষ্টি হাসলো। সুজনা বলল, আপনাকে কি আমি চিনি? চেনা চেনা লাগছে যেন। যুবক আবারও হাসলো। সুজনা একবার মনে পড়ল, নাহিদ ভাইয়া। যুবক উচ্চস্বরে হাসলো খানিকটা। সুজনাও হাসলো। আপনি কেমন আছেন? খুব ভালো। তুমি এখানে? তোমাদের আত্মীয় হয়? না, ওরা আমার স্টুডেন্ট। টিচারের হাতে খাবে বলে আবদার করেছে। এরকম তে সুযোগ তো আর আসবে না। ভালো টিচার তুমি। সুজনা আবার হাসলো। বলল, আপনাকে তো ছবিতে দেখেছি, আর ওর সাথে আপনার মিল আছে। পরপর আরও কয়েকজন এসে বসল। রাহাত, সাফিন আর জিনাত। জিনাত আবিকের ফুফার ছেলে। সে মমতাজ বেগমের সাথে ইন্ডিয়া থেকে এসেছে। আর সাফিন মামার ছেলে। আর রাহাত নাহিদ দুজনে বন্ধু। ওদের হাই স্কুল আর কলেজটা একসাথে পড়া, তারপরও আলাদা হতে হয়েছে। সুজনা ইতিহাস্ত বোধ করতেই সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিল নাহিদ। ও ভাইয়ের ক্লাসমেট, বলতে পারিস বেস্টু। সুজনা সম্মতি জানিয়ে মিষ্টি হাসলো। সবাই তার সাথে হাই হ্যালো করতে পরিচয় হলো। সাফিন বলল, আচ্ছা, অভি যে বলল ব্ল্যাক ড্রেস বিবাহিতা, সুজনাকেও বলল না? আপু তুমি ছিলে না ওটা? সুজনা মাথা নাড়ালো। ওরা সবাই আবিকে ডাক দিল, এই অভি, এদিকে আয় গাধা। আবিক টিস্যু নিয়ে কপালে ঘাম মুছতে মুছতে এগিয়ে এলো। চিরাচরিতভাবে কুঞ্চিত ভুরু দুটোকে আরও বেশি কুঞ্চিত করে সবার দিকে এক পলক তাকালো না, জড়সড় হয়ে বস সুজনার দিকে। নাহিদ বলল, আমি তো সুজনাকে ভালো করেই চিনি। তুই বললি না সুজনা বিবাহিত? শালা নিজের ভাইপো ভাগ্নেকে পড়া, আর তুই নিজেও জানিস না ও বিবাহিত নাকি অবিবাহিত। অবিক হাতে উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল। বলল, সো হোয়াট ক্যান আই ডু? জিদান বলল, বসে বসে হাত কামড়াও ব্রো। তাদের তর্ক বিতর্ক হাসা তামাশার মাঝেই তরি আর ঘড়ি ছুটে এলো বন্ধুদের মাঝে। রাহাত ঘড়িকে দেখিয়ে বলল, অভি, এটা আমার মনে ধরেছে। পারমিশন দে, আজকে তুলে নিয়ে যাব। একটা কানাকড়িও নেব না। ঘড়ি মুখ মোচড়ালো। বলল, এত সোজা? সবাই হো হো করে হেসে উঠল। সাবিন বলল, শালা ঘরে বউ রেখে লুচ্চামি শুরু করছো? নাহিদ তরিকে দেখেই বলল, আমার তো বড়টা ভারী পছন্দ হয়েছে। যদি বলো রাজি, ডেকে আনবো কাজেই। সুজনা ফিক করে হেসে উঠল। তরি মস্করা বুঝলো, তবে লজ্জা পেয়ে অভিকে পিছনে দাঁড়িয়ে বলল, ব্রো, তোমার বন্ধুগুলো পাজি। টেক ইট ইজি বুড়ো। সুজনা অনার আবিদকে পানি খাইয়ে দিল। বলল, আর খাবেন? দুজনে মাথা নেড়ে ঢেক তুলল। আবিদ শার্ট তুলে পেট দেখিয়ে বলল, ও বাপ, পেটে আন জাগা নাই। সবাই খিলখিল করে হেসে উঠল। রাহাত পেটে গুঁতো মেরে বলল, অভি, বাপের পেটে নাকি আর জায়গা নেই? আভিক
তার মুখ টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বলল, পেটে টাইগার। আবিদ খিলখিল করে হাসল। তার পেটে টাইগার কথাটা ভারী গর্বের তার জন্য। নাহিদ অনার হাত ধরে টেনে এনে বলল, আভি, আমাকে মেয়ে জামাই বানা ভাই। বাপের সব সম্পত্তি তোর নামে লিখে দিমু, আর তোরে রোজ 100 বার শ্বশুরাব্বা ডাকুম। শাফিন আর রাহাতের ধুমধাম চর পড়ল তার পিঠের ওপর। হো হো করে হাসল সবাই। অনা চোখ লাল করে বলল, মেহেদি শেষ। অনা সবার চোখ পাকিয়ে তাকালো। সুজনা জিভে কামড় দিল। আনিকা আর সালমা বেগম ছুটে এসে বলল, এমা কি হলো কি? অনা কেঁদে ওঠার আগে সুজনা বলল, মেহেদি তো শুকিয়েছে ম্যাডাম, কান্না করতে হবে না, দেখুন আপনার মেহেদি শুকিয়ে গেছে। অনা কান্নার প্রস্তুতি বৃথা গেল। নাহিদ হাঁপ ছেড়ে বলল, বাঁচালেন সুজনা, পচা বউ, লাগবে না এমন বউ, কি বজ্জাত। অনা ছাড়া পেয়ে দৌড় দিল। কিছু দূর গিয়ে থেমে কপালের দুপাশে হাত তুলে ভেঙচি কেটে বলল, নাহি ব্লাদি ব্লাদি সাকার। সবাই আরেক দফা হাসল। সুজনা তরি আর খড়ির সাথে হাত ধোয়ার জন্য চলে গেল। সালমা বেগমকে দেখে সাপিন চেয়ার ছেড়ে উঠে বলল, ফুপি বসো না। সালমা বেগম বলল, ধুর রাখ চেয়ার, বিয়ে শাদি করে তো এক একটা কাজ সেরে ফেলেছিস। নাহিদের তো বিয়ে ঠিকঠাক হলো, আমার অভিটার জন্য তোরা একটা মেয়ে দেখতে পারিস না? একটা আমার যাও পছন্দ হলো, কিন্তু মেয়ে নাকি অন্য কোথাও। সে যাই হোক, তোদের হাতে ভালো মেয়ের খোঁজ খবর নেই? রাহাত বলল, সেটা দুঃখের কথা নয় আন্টি, দুঃখের কথা হচ্ছে আমাদের একজনও শালি নাই। জিদান বলল, কিন্তু নাহিদের শালিকা আছে, মেবি বইয়ের আগে শালির বিয়ে ঠিক আছে। সবাই খুঁতখুত করে কেসে উঠল। অভিক বলল, মা থাক এসব, তুই চুপ থাক অভি, আমি কথা বলছি, তুই কোনো কথা বলবি না। আবিক দাদুর কাছে চলে গেল, ওনাকে ধরে ধরে নিচে নামাতে হবে। বন্ধুরা নড়ে চড়ে বসলো। নাহিদ চেয়ারে গা এলিয়ে বসলো। আন্টি এখন যে গেল তাকে দেখতে পারো, অভির জন্য মেয়ে ভালো হবে, জিদান বলল। হ্যাঁ মামি, আমারও তাই মনে হয়। সালমা বেগম ন্যানোসেকেন্ড ও সময় না নিয়ে হেসে উড়িয়ে দিয়ে বলল, ধুর, ও মেয়ে তো ছোট, কত বা বয়স, মাত্র বিশ্ববিদ্যালয়ে পা রাখবে। তাছাড়া অভি ওকে আর খড়িকে বোনের চোখে দেখে। এসব বললে আমার উপর রেগে বোম হয়ে যাবে। ভালো মেয়ে পেলে আমাকে ফোন দিস কেমন? আচ্ছা বস তোরা, আমি নিচে যাচ্ছি। সালমা বেগম এক নিঃশ্বাসে সব কথা বলে চলে গেল। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। সাহেবকে ফোন করতেই সে জানালো সুজনাকে আর একটু অপেক্ষা করতে, সে একটা কাজে আটকে পড়েছে। সুজনা মহা বিপাকে পড়ল। তরি আর খড়ির সাথে গল্প করে যদিও ভালো লাগছিল, কিন্তু মায়ের কথা ভেবে ভয় লাগছে। মা একটা ফোনও করেনি, সুজনা জানে রাগে করেনি, কারণ উনি কোনো মতেই সুজনাকে ছাড়তে রাজি ছিল না রাতের বেলায়, তাও কয়েকদিনের পরিচিত একটা বাড়িতে। সুজনা ঘাড় গুজে বসে বসে তরি আর খড়ির বকবকানি শুনছে আর হ্যাঁ না উত্তর দিয়ে যাচ্ছে। রুমের বারান্দায় দিয়ে হেঁটে যাওয়ার সময় আবিক সুজনার গলা শুনতে পেল। ঘাড় উঁচিয়ে দেখল কথা বলছে। এখনও যায়নি, অথচ কি তারা, ওনার টিচার আসেনি আজও? আনিকাকে পাঠালো সে। আনিকা বলল, তুই গিয়ে জিজ্ঞেস করে আয় না, আমার কত কাজ। আবিক গেল না, আনিকাকে পাঠালো। আনিকা গিয়ে বলে, সুজনা কিছু কি হয়েছে? মুখ শুকনো দেখাচ্ছে। আসলে ওনার দেরি হবে বলল। ও তাহলে বসুন না, নাকি সমস্যা হবে? সমস্যা হবে ম্যাডাম, মা খুব রাগ করবে। ও আচ্ছা, আমি আমাদের ড্রাইভারকে বলি। বেশি দূর তো না, আপনি আগে বলবেন না? রাত 11টা ছুঁই ছুঁই। আপনি দাঁড়ান, আমি আসছি। আনিকা গেল আর ফিরে এলো না। বেশ খানিকক্ষণ পর অভিক এলো। তরিকে বলল, তরি ওনাকে আসতে বলো। সুজনা ব্যাগ হাতে বাড়িয়ে পরে বলল, হাসি কেমন, আবার দেখা হবে। সুজনা দ্রুত পায় এগোলো। অভিকে পিছন পিছনে যেতে যেতে বলল, আসলে উনি নাকি কি একটা কাজে আটকে পড়েছে, একটু দেরি হতে পারে। কিন্তু আম্মা তো আমাকে বকবে, আপনাকে কষ্ট দিলাম। আভিক বলল, আমি বলছি সেটা? না বলেননি, কিন্তু
আজকে তো খুব ব্যস্ত আপনি, তাই আপনি বেশি বোঝা বন্ধ করুন। সুজানা চুপসে গেল, আর কথা বলল না। আভিক বলল, আমি যাচ্ছি না, ড্রাইভারের সাথে যাবেন। আপনার সমস্যা আমি বুঝতে পারি। সুজানা লজ্জা পেল, মাথা নেড়ে বলল, আচ্ছা। গাড়ি কাছাকাছি যেতে ড্রাইভার ছুটে এলো। আভিক বলল, কাকা ওনাকে গেটের সামনে নামিয়ে দিবেন। চেনেন তো? হ্যাঁ চিনি আব্বা। খেয়েছেন? হ্যাঁ আব্বা। ওকে সুজানা, গাড়িতে গিয়ে বসুন। সুজানা গাড়িতে গিয়ে বসলো। অভিক দরজা ঠেলে বন্ধ করে দিয়ে মাথা একটু নিচে নামিয়ে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন। ওহ সরি, মানে কোনো সমস্যা হবে না, কাকা আছে। সুজানা মাথা দুলালো, এমনি এমনি মিছিমিছি। অভিক মাথা নাড়ালো দেখে রুষ্ট হলো। সবার সাথে বকবক করতে দ্বিধা নেই, শুধু আমার বেলায় মাথা দুলানো। গাড়ি ছাড়বে তন্নমধ্যে তৈরি আর ঘড়ি ছুটে এলো। গাড়ি ছেড়ো না, গাড়ি ছেড়ো না। গাড়ি ছাড়া হলো না। গাড়ি কাছের কাছাকাছি মুখ নামিয়ে তরি বলল, আপু ফোন নাম্বারটা দাও, মাঝে মধ্যে ফোন করবো। সুজানা মৃদু হাসলো। তরি হাত থেকে বড় স্মার্টফোনটি নিয়ে তার ফোন নাম্বারটা সেভ করে নিল। বলল, মিস দিও, তাহলেই হবে। ওকে আপু, বাই। আপু ফোন থেকে দেব, লাস্ট 349। আচ্ছা। গাড়ি ছাড়তেই আবিক ফোনটা কেড়ে নিল চট করে। আমার ফোন কোথায় পেলি? আবিদ সাহেব গেম খেলছিল, এখন কেড়ে নেওয়ায় বাড়িতে তুলকামাল কাণ্ড চলছে বলেই হাসলো তরি। আবিক সেভ করা নাম্বারটা দিতে তাকিয়ে এগোতে এগোতে বিড়বিড় করলো, ওকে, তোমার কাজটা আমি করে দেব। মায়ের বকুনি ঝুঁকুনি খেয়ে মধ্যরাতে ঘুমিয়ে পড়েছে সুজানা। ফোনটা বিরক্তকর শব্দ তুলে বাজছে সে তখন থেকে। এমনিতেই মেজাজ ক্ষেত, শেষেমেশে বিরক্ত হয়ে ফোন তুলে দেখল 143 নাম্বার থেকে ফোন। সে ফোন তুলল, বলো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কোনো উত্তর নেই। হ্যালো হ্যালো, কে রে বাবা? কে বলছেন? হ্যালো, কে? কাকে চাই? কেন ফোন দিয়েছেন? এসব কেমন ভণ্ডামি রে বাবা? ধুর। কোনো উত্তর না পেয়ে সে এবার রেগে বলল, ঘুমের সময় এসবের কোনো মানে হয়? ফাইজলামি পেয়েছেন? ভণ্ড কোথাকার, রাখেন, অসহ্য। আবিক বালিশের নিচে মাথা রেখে গমগমে গলায় বলল, নিজেই বলেছে মিস দিতে, ননসেন্স। বালিশে নাক চেপে কথা বলায় গলাটা ঠিক ধরতে পারল না সুজানা। রেগে মেগে বলল, হাই।